আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপ চাইতে আপনাদের সকলকে আমন্ত্রণ জানাই। বাংলাদেশ হাই কমিশনারকে তলব করে এবার মোহাম্মদ ইউনূসকে পাল্টা দেওয়া শুরু করলো ভারত। তবে ভারত পরিষ্কার বুঝিয়ে দিয়েছে, আর ছাড় নয়, আর সহ্য নয়। হাসনাত আবদুল্লাহর হুঙ্কারের জবাবে ওদিকে অসমের মুখ্যমন্ত্রী তিনি দিয়েছেন হুঙ্কার। ভারতীয় ভিসা সেন্টার বন্ধ ঘোষণা, ভারত বাংলাদেশ সম্পর্কে অশ্লীল সংকেত। বাংলাদেশ হাই কমিশনারকে তলব করে এবার মোহাম্মদ ইউনূসকে পাল্টা দেওয়া শুরু করলো ভারত। শেষ 3 দিন ধরে বাংলাদেশের পক্ষ থেকে আন্তর্জাতিক মঞ্চে বিভিন্ন ন্যারেটিভ ক্রিয়েট করার চেষ্টা করা হয়েছিল। ঘটনার সূত্রপাত বাংলাদেশের ভারত বিরোধী ছাত্রনেতা তার কিন্তু গুলিবিদ্ধ হওয়ার ঘটনা থেকে। সেখানে বাংলাদেশ সরাসরি দাবি করে যে ভারত এই টার্গেট কিলিংটি করেছে এবং এর সাপেক্ষে তারা কোনো রকম যুক্তি, তথ্য কিংবা কোনো রকম নথি ভারতের হাতে কিংবা আন্তর্জাতিক স্তরে কিন্তু তুলে দিতে পারেনি। উল্টে কালকে বাংলাদেশের পক্ষ থেকে আরো এক ছাত্রনেতা হাসনাত সরাসরি ভারতকে উদ্দেশ্য করে 7 সিস্টার্স কেটে নেব, ভারতকে ভাগ করে দেব, এই ধরনের অসংবেদনশীল শীল কথাবার্তা শুধু বলেছেন তাই নয়, তিনি ভারতকে সরাসরি হুমকি এবং হুঁশিয়ারি দিয়েছেন। তা কিন্তু আন্তর্জাতিক মঞ্চে সে অর্থে প্রভাবই ফেলেনি, কিন্তু ভারত এই ধরনের কথাবার্তার জাস্টিফিকেশন বাংলাদেশের পক্ষ থেকে চেয়েছে। আজকে হাই কমিশনারকে তলব করা হয়েছে বিদেশ মন্ত্রকের পক্ষ থেকে। এই তলবের পরেই বাংলাদেশ সরকার কি করে? বাংলাদেশ সরকার ভারতীয় ভিসা কেন্দ্র যেটি বাংলাদেশে বর্তমানে আছে তার যাবতীয় কর্মপদ্ধতি, কর্মপ্রণালী, কার্যক্রম বন্ধ করে দেয় এবং বাংলাদেশের ছাত্র নেতাদের পক্ষ থেকে ভারতের হাই কমিশন ঘেরাও করার অভিযান কিন্তু ডাকা হয়, যা কিন্তু দুই দেশের রাজনৈতিক পরিস্থিতি এবং সম্পর্ককে অত্যন্ত খারাপ জায়গায় নিয়ে গেল। হাই কমিশনার বা হাই কমিশন ঘেরাও করার কর্মসূচি কোনো দেশ যদি ডাকে তাহলে কিন্তু নিঃসন্দেহে ধরে নেওয়া যায় সেই দেশ অপর দেশের সঙ্গে কোনো রকম সম্পর্ক রাখতে চাইছে না, এবং এক্ষেত্রে ভারত ধরে নিচ্ছে বাংলাদেশ ভারতের সঙ্গে কোনো সম্পর্ক রাখতে চাইছে না। ফলে ধরেই নেওয়া যায় বাংলাদেশ অচিরেই ভারত থেকে চাল, ডাল, দুধ, ডিম এবং এবং প্রয়োজনীয় সমস্ত সামগ্রী আমদানি করা বন্ধ করার সাহস দেখাবে। যদি সেই সাহস তারা না দেখায় তাহলে দূতাবাস ঘেরাও করার অভিযান কিংবা হাই কমিশন ঘেরাও করার অভিযান আলটিমেটলি সাকসেসফুল কিন্তু হবে না, কারণ হাই কমিশন ঘেরাও করা অত্যন্ত বালখিল্য একটা পদক্ষেপ। এই পদক্ষেপের ফলে দুই দেশের সম্পর্ক নষ্ট হওয়া ছাড়া কিছুই কিন্তু পাবে না বাংলাদেশের সরকার। কিন্তু যদি সরকার এই ধরনের অভিযানকে প্রশ্রয় দেয় তাহলে কিন্তু ভারতের পক্ষ থেকে ড্রাস্টিক এবং অ্যাগ্রেসিভ কিছু স্টেপ নেওয়া হবে। তা ভারতের বিদেশ মন্ত্রকের এই প্রেস কনফারেন্স এবং ভারতের হাই কমিশনারকে ঘেরাও করে ভারতের থাকা বাংলাদেশের হাই কমিশনারকে তলব করার মাধ্যমেই কিন্তু স্পষ্ট হয়ে যাচ্ছে। সেখানে ভারতের বিদেশ মন্ত্রকের পক্ষ থেকে বলা হচ্ছে মোহাম্মদ রিয়াজ হামিদুল্লাহ তাকে তলব করা হয়েছে, যিনি এই মুহূর্তে ভারতে আছেন এবং ভারতবর্ষে এই মুহূর্তে তিনি বাংলাদেশের হাই কমিশনার হিসাবে পোস্টেড। তাকে 17ই ডিসেম্বর তলব করা হয়েছে। কিসের জন্য? বর্তমানে বাংলাদেশের সিকিউরিটি এনভায়রনমেন্ট নিয়ে কথা বলার জন্য, এবং এই মুহূর্তে যে অ্যাক্টিভিটিস্ট এবং এক্সট্রিমিস্ট এলিমেন্টসরা বাংলাদেশে বসে ভারতবর্ষের সিচুয়েশনকে খারাপ করার চেষ্টা করছেন এবং ভারতবর্ষে যে ইন্ডিয়ান মিশন টু ঢাকা, অর্থাৎ ঢাকাতে ভারতের যে মিশন আছে, যে উন্নতি প্রকল্পে দুই দেশের সম্পর্ক ভালো রাখার যে কর্মব্যস্ততা আছে, সেইটাকে যারা ঘেঁটে দেওয়ার চেষ্টা করছে তাদের বিপক্ষে বাংলাদেশ সরকার কি পদক্ষেপ নিয়েছে তা জানার জন্য আজকে ভারতে বাংলাদেশের হাই কমিশনারকে কিন্তু তলব করা হয়েছে, যা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পদক্ষেপ এবং অত্যন্ত অ্যাগ্রেসিভ একটি পদক্ষেপ। শেষ 1 বছরে এই নিয়ে দ্বিতীয়বার কিন্তু বাংলাদেশের হাই কমিশনারকে তলব করা হলো। এবার এই পুরো বিষয়টি ইচ্ছাকৃত সৃষ্টি, আপনারা অনেকেই বুঝতে পারছেন, কারণ বাংলাদেশের যাবতীয় গোয়েন্দা ব্যর্থতাটাকে যদি ঢাকতে হয় তাহলে ফের ভারত বিরোধী একটা জিগির তুলতে হবে, ভারতের দিকে সবটা ঘুরিয়ে দিতে হবে এবং পুরো পরিস্থিতির জন্য ভারতই দায়ী। বাংলাদেশের ইতিহাসের জন্য ভারতই একমাত্র খারাপ এবং দুর্বলতম খারাপ প্রতিদ্বন্দ্বী বা প্রতিবেশী রাষ্ট্র। এই ধরনের কিছু জিনিস বাংলাদেশের রাজনীতিতে এস্টাবলিশ করার চেষ্টা হবে এবং সেই পুরনো খেলা মোহাম্মদ ইউনূস খেলছেন, যা ভারত কিন্তু ধরে ফেলেছেন।
সেকেন্ড, এখানে বলা হয়েছে ইন্ডিয়া কমপ্লিটলি রিজেক্ট দ্য ফলস ন্যারেটিভ শট টু বি ক্রিয়েটেড বাই এক্সট্রিমিস্ট এলিমেন্ট রিগার্ডিং সার্টেন রিসেন্ট ইভেন্ট ইন বাংলাদেশ। ইন্টারেস্টিং হলো সেকেন্ড লাইনটি, আপনারা শুনুন। ইট ইজ ফরচুনেট দ্যাট দ্য ইন্টারিম গভর্নমেন্ট হ্যাজ নাইদার কন্ডাক্ট এ থরো ইনভেস্টিগেশন নট শেয়ার্ড মিনিংফুল এভিডেন্স উইথ ইন্ডিয়া রিগার্ডিং দ্য ইনসিডেন্ট। অর্থাৎ বর্তমানে ছাত্রনেতাকে গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় বাংলাদেশ সরকার ভারতকে তো দায়ী করেই ফেলেছে, কিন্তু এর সপক্ষে কোনো প্রমাণ, কোনো তথ্য ভারতের হাতে তারা তুলে দেয়নি। উল্টে তারাও কিন্তু থরো ইনভেস্টিগেশন করছে না, যা ভারত পরিষ্কার বলে বুঝিয়ে দিয়েছে মোহাম্মদ ইউনূস সরকার যে ফাঁদটা পাঠার চেষ্টা করছিল, সেই ফাঁদ আসলে কোনোভাবে সফল হতে দিচ্ছে না ভারত। তৃতীয়ত, যেখানে ইম্পর্টেন্ট কথা সেটা হলো ইন্ডিয়া হ্যাজ ক্লোজড অ্যান্ড ফ্রেন্ডলি রিলেশন উইথ দ্য পিপল অফ বাংলাদেশ রুটেড ইন দ্য লিবারেশন স্ট্রাগল। অর্থাৎ স্বাধীনতার সময় থেকে, বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় থেকে বাংলাদেশিদের সঙ্গে ভারতবর্ষের যে কানেকশন তা কিন্তু ছিল, এবং অ্যান্ড স্ট্রেটেন্ড থ্রু ভেরিয়াস ডেভেলপমেন্ট পিপল টু পিপল ইনিশিয়েটিভ। এবং আমরা সমস্ত কিছু করেছি, পিপল টু পিপল ইনিশিয়েটিভ নিয়েছি, বাংলাদেশের উন্নতির জন্য সবকিছু করেছি। কিন্তু বর্তমানে যেভাবে পিস এবং স্টেবিলিটি বিনষ্ট হচ্ছে তা কখনোই অ্যাকসেপ্ট করা যায় না। এবং আপনি যখন ভারতের বিপক্ষে এই ধরনের অভিযোগ তুলছেন, সেই অভিযোগকে আমরা রিজেক্ট করছি, এবং এর সপক্ষে কোনো প্রমাণ বা তথ্য যদি থাকে আপনারা আমাদের কিন্তু পাঠান। পাশাপাশি শেষে যেখানে লেখা আছে, উই এক্সপেক্ট দ্য ইন্টারিম গভর্নমেন্ট টু এনশিওর দ্য সেফটি অফ মিশন অ্যান্ড পোস্ট ইন বাংলাদেশ কিপিং উইথ দ্য ডিপ্লোম্যাটিক যে রিলেশন আছে সেটার কথা বলা হয়েছে। পাকিস্তান তো দিনের পর দিন আমাদের জঙ্গি হামলায় রীতিমতো ঝাঁঝরা করে দেওয়ার চেষ্টা করেছে, কিন্তু পাকিস্তানের হাই কমিশনারের অফিসকে কিন্তু ঘেরাও করা হয়নি। আমি জানি না এটা কি ধরনের রাজনৈতিক চরিত্র মোহাম্মদ ইউনূস এস্টাবলিশ করতে চাইছেন বাংলাদেশে, কিন্তু এই উগ্র ইসলামিক এক্সট্রিমিস্টদের প্রশ্রয় দিয়ে বাংলাদেশ যে আসলে অচিরেই খাদের কিনারা থেকে খাদের নিচে পড়ে যাবেন তা কিন্তু পরিষ্কার হয়ে যাচ্ছে। গুলিবিদ্ধ হলেন এক ছাত্রনেতা। মোহাম্মদ ইউনূস কোনো তদন্ত কমিটি করে বিষয়টার পিছনে কারা আছে, কিভাবে পুরো প্রসেসটি হয়েছে আন্তর্জাতিক স্তরকে জানাতে পারতেন। যদি ভারতের সঙ্গে কোনো রকম তিনি লিঙ্ক আপ পেতেন, তিনি ভারতকে ডকুমেন্ট দিতে পারতেন, আন্তর্জাতিক স্তরের সামনেই বলতে পারতেন। কিন্তু কোনো কিছু ডকুমেন্ট আন্তর্জাতিক স্তরের সামনে না বলে তিনি ভারতকে অভিযুক্ত করলেন, ভারতের বিপক্ষে মিথ্যে ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করলেন। তিনি তার ছাত্র নেতাদের রাস্তায় নামিয়ে দিলেন, যারা আবার চিকেন স্নেককে কেটে দেওয়ার চেষ্টা করলেন, শিলিগুড়ি করিডরকে ভেঙে দেওয়ার চেষ্টা করছেন। এই ধরনের ফাঁকা আওয়াজ তারা দিলেন। চাইছেনটা কি? যুদ্ধ চাইছেন? আমি জানি না। ভোটের আগে, নির্বাচনের আগে ফের একটা বড়সড় গেম যে মোহাম্মদ ইউনূস খেলতে চাইছেন এবং নির্বাচনটা পেছাতে চাইছেন, তা কিন্তু এই পদক্ষেপগুলো স্পষ্ট করে দিচ্ছে। তবে ভারত পরিষ্কার বুঝিয়ে দিয়েছে, আর ছাড় নয়, আর সহ্য নয়। তোমরা আমাদের বিপক্ষে বললে আমরাও কিন্তু এবার পাল্টাটা দেব। এবং আপনারা ভাবুন যে এই হাই কমিশনার যিনি ভারতবর্ষে এই মুহূর্তে আছেন, বাংলাদেশের হাই কমিশনার, তাকে যদি 50 কোটি ভারতীয় ঘিরে ধরে, তাহলে তিনি কি করবেন? এটা কি একটা ডিপ্লোম্যাটিক পদক্ষেপ হতে পারে আদৌ? নিঃসন্দেহে নয়। কিন্তু ভারত অসভ্য বর্বর নয়, ভারত এই পদক্ষেপ কখনোই নেবে না, কিংবা ভারতের প্রশাসন এই পদক্ষেপকে প্রশ্রয় করবে না, সমর্থনও করবে না। দর্শক, বাংলাদেশে একদিন আগেই সর্বদলীয় যে সমাবেশ হলো শহীদ মিনারে, সেই সমাবেশ থেকে এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহ হুঙ্কার দিয়েছিলেন যে ভারতের বিচ্ছিন্নতাবাদীদের বাংলাদেশে আশ্রয় দিয়ে 7 সিস্টার্স ভেঙে আলাদা আলাদা করে দেয়া হবে। তখনই আমরা বলেছিলাম যে পররাষ্ট্র নীতির ক্ষেত্রে কিংবা কূটনৈতিক সম্পর্কের ক্ষেত্রে, আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে কথা বলার সময় বোধহয় আবেগ নিয়ন্ত্রণ করাই উচিত। কারণ পার্শ্ববর্তী একটা দেশের সঙ্গে এই ধরনের যুদ্ধের দামামা বাজানো ব্যাপারটা কোন দিকে যায় সেটা বলা যায় না। একদিন পরেই আমাদের সেই আলোচনাটা যেন বাস্তবতায় রূপ নিল। হাসনাত আবদুল্লাহর হুঙ্কারের জবাবে ওদিকে অসমের মুখ্যমন্ত্রী তিনি দিয়েছেন হুঙ্কার। এবার তাহলে এগুলোই আমাদেরকে দেখতে থাকতে হবে, হুঙ্কার পাল্টা হুঙ্কার, ওই পাল্টা হুঙ্কারের পরিবর্তে আবারও পাল্টা হুঙ্কার, এরকমটাই দেখতে হবে। তাহলে কি ক্রমেই
এই কথার বদলে কথা এটা চলতে থাকবে। এরই মাঝে আমরা ভারতের প্রধানমন্ত্রীকে গতকালকে বিজয় দিবস উপলক্ষে সামাজিক যোগাযোগ মাধ্যমে যে বিতর্কিত পোস্ট দিতে দেখলাম, সেটা নিয়েও বাংলাদেশে যথেষ্ট সমালোচনা হচ্ছে। সব মিলিয়ে কি হচ্ছে আদতে ভারত বাংলাদেশ সম্পর্কের ক্ষেত্রে? অসমের মুখ্যমন্ত্রী কি বললেন, ভারতীয় গণমাধ্যমগুলো কি বলছে? ভারতের প্রায় সব গণমাধ্যমে এই খবরটা নিয়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। চলুন একটু বুঝে দেখার চেষ্টা করি আদতে এই ব্যাপারটা কোন দিকে গড়াচ্ছে। বলছিলাম, হাসনাত আবদুল্লাহর 7 সিস্টার্স ভেঙে আলাদা আলাদা করে দেওয়ার হুঙ্কারে একদিনের মধ্যেই ভারত থেকে প্রতিক্রিয়া তৈরি হলো। অসমের মুখ্যমন্ত্রী তিনি আবার পাল্টা হুঙ্কার দিলেন। তাকে নিয়ে এই সময় ভারতীয় গণমাধ্যম এই সময় এবং নর্থ ইস্ট নিউজ, দুইটা ইংরেজি এবং বাংলা দুইটা গণমাধ্যমের খবর আপনাদেরকে দেখাতে চাই। এই সময়ের শিরোনামটা দেখে নিন। সেখানে বলা হচ্ছে, ভারতের 7 বোনের দিকে ঢাকার কুনজর বলছে তারা। হাতে পরমাণু বোমা, চরম হুঁশিয়ারি হিমন্তের। হাসনাত আবদুল্লাহর মন্তব্যের কড়া জবাব অসমের মুখ্যমন্ত্রীর। এই কথা যখন এই সময় ভারতীয় গণমাধ্যম এই সময় বলছে, তখন ইংরেজি গণমাধ্যম নর্থ ইস্ট নিউজ তাদের শিরোনামটা দেখে নিন। তারা বলছে, ইন্ডিয়া উইল নট রিমেন সাইলেন্স, হিমন্ত অন বাংলাদেশ লিডার্স, নর্থ ইস্ট রিমার্কস। সেখানে যদি আমরা বাংলাতে বলার চেষ্টা করি তাহলে সেখানে বলা হচ্ছে, ভারত চুপ থাকবে না, বাংলাদেশ নেতার উত্তর পূর্ব মন্তব্যের জবাবে হিমন্ত। সেখানে বলা হচ্ছে, বাংলাদেশের নবগঠিত ন্যাশনাল সিটিজেন পার্টি এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহ বলেছেন যে ঢাকার উচিত ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলিকে বিচ্ছিন্ন করা। এভাবে তারা তাদের মতো করে খবর সাজিয়েছে। এখন বিস্তারিত খবরে যদি আমরা যাই তাহলে কি বললেন তিনি, কি হুঙ্কার দিলেন সেটা একটু আগে দেখে নিন। এখানে বলা হচ্ছে, গর্জে উঠলেন অসমের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা। গর্জে ওঠার কথা বলছে তারা। উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলোকে ভারতের মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন করার কোনো চক্রান্ত মেনে নেওয়া হবে না বলে স্পষ্ট জানিয়ে দিলেন তিনি। এই প্রশ্ন কেন উঠছে? সম্প্রতি প্রতিবেশী বাংলাদেশ থেকে এই বিষয়ে বিতর্কিত মন্তব্য ভেসে এসেছে। সোমবার তারই কড়া জবাব দিলেন অসমের মুখ্যমন্ত্রী। সেখানে বলা হচ্ছে যে, এদিন এক সাংবাদিক সম্মেলনে হিমন্ত বিশ্ব শর্মা বলেন, গত 1 বছর ধরে বাংলাদেশের একাংশ থেকে বারবার এই ধরনের মন্তব্য ভেসে আসছে। তার মানে উদাহরণটা চিন্তা করছেন যে তারা গত 1 বছরের উদাহরণ দিচ্ছে, মানে এটাকেই তারা প্রথম ভাবছে না। তার মানে আমাদের প্রত্যেকটা কথা তারা মানে খাতায় লিখে রাখছে। এটা ভারতের সার্বভৌমত্বের জন্য বিপজ্জনক। উত্তর পূর্ব ভারতকে বিচ্ছিন্ন করে বাংলাদেশের সঙ্গে যুক্ত করার যে উদ্ভট স্বপ্ন কেউ কেউ দেখছেন তা সম্পূর্ণ ভিত্তিহীন এবং অবাস্তব। এই যে উত্তর পূর্ব ভারতকে বিচ্ছিন্ন করে বাংলাদেশের সঙ্গে যুক্ত করা, এই যে নতুন কথা সংযুক্ত করা হলো। বাংলাদেশ থেকে হাসনাত আবদুল্লাহ বললেন যে তাদের গৃহযুদ্ধ লাগিয়ে তাদেরকে আলাদা করে দেয়া হবে। এখানে বলা হচ্ছে যে তাদেরকে বিচ্ছিন্ন করে বাংলাদেশের সঙ্গে একত্রিত করার যে প্রয়াস। তার মানে হচ্ছে যে কথার পৃষ্ঠে কথা, পাল্টা কথা, যখন কথার পাল্টা কথা, পাল্টা কথার পাল্টাপাল্টি কথা, এই কথার যুদ্ধ যখন চলতে থাকে তখন প্রতি মুহূর্তে কথায় কিন্তু রং লাগতে থাকে। আর এই রং যদি অনেক বেশি আকারে লাগতে থাকে তাহলে পরিস্থিতি কোন দিকে যাবে খুব সহজেই আমরা বুঝতে পারবো। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ভারত এখন বিশ্বের 4র্থ বৃহত্তম অর্থনীতির দেশ। সেই সঙ্গে ভারত একটি পরমাণু শক্তিধর রাষ্ট্র। কি ভয়ঙ্কর কথা! পরমাণু শক্তিধর রাষ্ট্র, এটাও স্মরণ করিয়ে দিচ্ছেন তিনি। তাই ভারতের অখণ্ডতা নিয়ে ছিনিমিনি খেলার সাহস কেউ যেন না দেখায়। হেমন্ত বিশ্ব শর্মা বলেন, বাংলাদেশ কিভাবে এমন ধৃষ্টতা দেখায়, ভারতের মানুষ কিন্তু এসব চুপচাপ মেনে নেবেন না। এ সময় আবার বলছে যে কেন চটলেন অসমের মুখ্যমন্ত্রী। সেখানে বলা হচ্ছে, এই ঘটনার সূত্রপাত 15 ডিসেম্বর হাসনাত আবদুল্লাহ নামে বাংলাদেশি নবগঠিত রাজনৈতিক দলের নেতা ভারতের উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলোকে নিয়ে চরম বিতর্কিত মন্তব্য করেছেন। তিনি দাবি করেন, ভারত যদি বাংলাদেশের স্থিতিশীলতা নষ্ট করার চেষ্টা করে তবে প্রয়োজনে উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলোকে ভারতের মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন বা আইসোলেট করার কথা ভাবতে পারে বাংলাদেশ। এই
মন্তব্যের প্রেক্ষিতেই অসময়ের মুখ্যমন্ত্রী এমন কথা বলেছেন। হিমন্ত বিশ্ব শর্মা জানান, এই ধরনের মানসিকতাকে প্রশ্রয় দেওয়া উচিত নয়। তিনি হুঁশিয়ারি দেন, বাংলাদেশের মানুষকে এটা বুঝতে হবে, এমন আচরণের সামনে ভারত নীরব দর্শক হয়ে থাকবে না। আরও অনেক কথা বলতে চায় না, এই কথাগুলো অনেক কথা বললে অনেকের কাছে এই ব্যাপারটা আবার অন্যরকম মনে হতে পারে। আরেকটা কথা আলোচনা করতে চাই, সেটা হচ্ছে যে এই যে কথার পৃষ্ঠে কথা, পাল্টাপাল্টি কথা, গত অনেক দিন ধরেই ভারত সম্পর্কে যে মন্তব্যগুলো বাংলাদেশ থেকে করা হচ্ছে, তার পাল্টা মন্তব্য ভারতে যেটা করা হচ্ছে, এই ব্যাপারগুলো, এই যে ঘটনার পরম্পরাগুলো খুব একটা শুভ ইঙ্গিত দিচ্ছে না। এইগুলো থেকে আমার মনে হয় যে আমাদের সবারই অনেক বেশি আবেগ নিয়ন্ত্রণ করে সতর্ক থাকা উচিত, যেন আমরা নিজেরা উস্কে না দিই একটা যুদ্ধ পরিস্থিতি। সেই কথা যখন বলছি, তখন ওদিকে নরেন্দ্র মোদী, ভারতের প্রধানমন্ত্রী, তিনি বিজয় দিবসে গতকালকে বিজয় মানে যে সামাজিক যোগাযোগ মাধ্যমে যে স্ট্যাটাস দিলেন, সেটা একটা বিদঘুটে স্ট্যাটাস দিলেন। তিনি বিজয় 1971 সালের বিজয়কে ভারতের বিজয় হিসেবে আখ্যা দিলেন। পাকিস্তানের সঙ্গে ভারত যুদ্ধ করে সেই বিজয় অর্জন করেছে। এই ধরনের যে ব্যাপার প্রতিষ্ঠিত করার চেষ্টা, একটা দেশের, ভারতের মতো একটা দেশের প্রধানমন্ত্রী যদি এই ধরনের ন্যারেটিভ তৈরি করেন, তাতে করে কি হয়? তাতে করে পরিস্থিতিটা আরও বেশি উস্কে যায়, যেটা গ্রহণযোগ্য নয়। আপনি বলতে পারতেন সেটা হচ্ছে যে বাংলাদেশ বিজয় লাভ করে, যে বিজয়ের পেছনে ভারতীয় মিত্রবাহিনীর অসামান্য অবদান রয়েছে, সেই অবদান রাখার জন্য তৎকালীন ভারতীয় মিত্রবাহিনীকে আমি অভিনন্দন জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। যদি এভাবে বলতেন তাহলে ব্যাপারটা দুই কুল রক্ষা হতো, কিন্তু সেটা না বলে ভারতের বিজয়, তার ভাষায় এভাবে এভাবে ব্যক্ত হলো অনেকটা যে এটা ভারতেরই বিজয়, যেটা বাংলাদেশে কোনো পক্ষ, মুক্তিযুদ্ধের বিপক্ষ পক্ষ যারা ন্যারেটিভ দাঁড় করাতে চায় যে 71-এ আসলে পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের যুদ্ধ হয়নি, পাকিস্তানের সঙ্গে ভারতের যুদ্ধ হয়েছে, ওই ভারত পাকিস্তান যে বিভাজন হয়েছিল সেই বিভাজনটা তারা মেনে নিতে পারেনি বলেই বাংলাদেশের পক্ষে দাঁড়িয়ে পশ্চিম পাকিস্তানের সঙ্গে ভারত যুদ্ধ করেছিল, যুদ্ধ করে তারা তাদের স্বার্থ সিদ্ধির জন্য এই বিজয় অর্জন করেছে। এই বিজয় আমাদের বিজয় না, এরকম ন্যারেটিভ যারা দাঁড় করাতে চান তাদের যেন বহুগুণ সুবিধা করে দিলেন নরেন্দ্র মোদী। ভারতের এই দলটা বিজেপির ব্যাপারটা লক্ষ্য করে দেখেছি যে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের ন্যারেটিভটা বিজেপির লোকজন তারা এইভাবে সাজানোর চেষ্টা করে, কিন্তু এইভাবে সাজানোর চেষ্টা কখনো আমরা কিন্তু কংগ্রেসের নেতাদের কিংবা কর্মীদের কাছ থেকে পাইনি। কংগ্রেস সেই সময় বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় কংগ্রেসের ইন্দিরা গান্ধী ক্ষমতায় ছিলেন, ইন্দিরা গান্ধীর যে অসাধারণ সহযোগিতা বাংলাদেশের মুক্তিযুদ্ধে, সেটা তো অবশ্যই আমাদের মনে রাখতে হবে, কিন্তু কংগ্রেস কখনো এই বিজয়কে ভারতের বিজয় হিসেবে দাবি করেনি, কিংবা কংগ্রেস সরকার যখন থেকেছে তখন তারা এরকম ন্যারেটিভ দাঁড় করাতে চায়নি। বিজেপি ভারতে একটা মৌলবাদী সংগঠন হিসেবে পরিচিত। এই মৌলবাদী সংগঠনের হয়ে যিনি প্রধানমন্ত্রী আছেন, তার ল্যাঙ্গুয়েজ আর বাংলাদেশের মৌলবাদী সংগঠনগুলোর ল্যাঙ্গুয়েজ যেন একই সাথে একই ধারায় মিলে যায়। এগুলো অনাকাঙ্ক্ষিত। এই যে ঘটনাগুলো ঘটছে তাতে করে দুই দেশ থেকেই এক ধরনের পরিবেশ তৈরি করা হচ্ছে নানাভাবে, যে ভারতের সঙ্গে বাংলাদেশের যেন একটা যুদ্ধ অবস্থা, যেটা আমাদের কোনোভাবেই কাম্য হতে পারে না। এই কারণেই যে আমরা মহান 71 সালে 9 মাস যুদ্ধ করে বুঝেছি যে যুদ্ধের ফলে কত বেশি ত্যাগ করতে হয়, কত বড় ক্ষতি হয়। আমাদের 30 লক্ষ মানুষকে জীবন দিতে হয়েছে, 2 লক্ষ মা বোনকে সম্ভ্রম দিতে হয়েছে, আমাদের সম্পদ যা কিছু ছিল তার সব কিছু লুট করে নিয়ে গেছে পশ্চিম পাকিস্তানিরা, যার ফলে অনেকেই বলেন যে 74-এর যে জামাত শিবিরের এক একটা পার্ট, ডাকসু কাদের দখলে? জামাত শিবিরের দখলে। পুরো প্যানেল জুড়ে শিবির এখানে জয়ী হয়েছে বা ইঞ্জিনিয়ারিং করে নিজেদের পক্ষে ফল নিয়েছে। তো কাজেই বাংলাদেশে এই মুহূর্তে জামাত শিবির যারা ধরুন চরম ভারত বিদ্বেষী অ্যাটিটিউড নিয়ে, বা বাংলাদেশের স্বাধীনতা মুক্তিযুদ্ধে যে ভুল ছিল, ভারত যে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে সহযোগিতা করেছে,
এটিও তারা স্বীকার করে না, এটি বরঞ্চ ভারতকে কাঠগড়ায় দাঁড় করায়। এমনকি খেয়াল করেছেন আপনারা নিশ্চয়ই যে গতকালকে বাংলাদেশের প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন। সেই ভাষণে একটি শব্দও খরচ করেননি যে ভারতের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেননি যে ভারতের জন্য আজকে আমরা স্বাধীনতা অর্জন করেছি। কাজেই যেটি বলছি যে সত্যিকার অর্থে আমি ভারত বাংলাদেশ সম্পর্কের ক্ষেত্রে অশনি সংকেত দেখছি। যে কোনো সময় ভারত বাংলাদেশ সম্পর্ক পুরোপুরি লক হয়ে যেতে পারে, এবং আমি বারবারই বলছি যে লক করে দিন আপনারা, কারণ আপনারা বাংলাদেশের জন্য এই মুহূর্তে অ্যালার্জির কারণ হয়েছেন, মাথা ব্যথার কারণ হয়েছেন। এই ব্যথাটা বন্ধ করুন। বাংলাদেশ একা একা নিজে নিজে চলুক। কূটনৈতিক সম্পর্ক বন্ধ করলে, আপনার দূতাবাস বন্ধ করলে তো অনেক কিছু বন্ধ হয়ে যাবে স্বাভাবিকভাবে। ব্যবসা বাণিজ্য, আপনার আকাশসীমা আমি ব্যবহার করে সারা পৃথিবীতে চলাচল করি, সবই তো বন্ধ হয়ে যাবে। সেগুলো করে দিন, করে দিয়ে একটু বোঝান যে বাংলাদেশ তোমরা কিভাবে চলো। বাংলাদেশ নয়, বাংলাদেশের বেশিরভাগ মানুষ আজকের এই সিচুয়েশনে অস্বস্তিতে। ম্যাক্সিমাম 5 to 10% মানুষ চায় যে ভারতীয় দূতাবাস বাংলাদেশ থেকে বন্ধ হয়ে যাক, ভারতীয় অগ্রাসনের নামে ভারতীয় সহযোগিতা বাংলাদেশ থেকে বন্ধ হয়ে যাক। এটা 5 to 10% মানুষ চায়। তাদের জন্য একটু বোঝানো উচিত। হ্যাঁ, হয়তো 90% মানুষের কষ্ট হবে। ওই 90% মানুষই তখন মাঠে নেমে এদেরকে উৎখাত করবে। সেই পরিস্থিতিটা তৈরি করবার সুযোগ দিন ভারতকে, এটাই বলবো। এছাড়া আর কিছু বলার নেই। এই মুহূর্তে এ পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।